আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা গড় নির্ণয়ের বাকি যে অঙ্কগুলো আছে শেষ করব। যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যুক্ত আছি, জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা, কষ্ট করে জানাবো। ক্লিয়ার, শুরু করব। ওকে। তো প্রাইমারির জন্য এই যে টাইপটা আছে, দুটি ভিন্ন সংখ্যক সংখ্যার একত্রে গড়, খুবই ইম্পর্টেন্ট, সবাই দাগায় রাখবেন নোট করার সময়। দুটি ভিন্ন সংখ্যক সংখ্যার গড় খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেটা আমরা দেখি। এম সংখ্যক সংখ্যার গড় এ, এন সংখ্যক সংখ্যার গড় বি, সবগুলো সংখ্যার গড় কত? মানে এখানে দুইটা দল আছে, এম এর কিছু দল আছে, এন এর কিছু দল আছে। এখন আমাদের বের করতে হবে এই যে এম এর দল আর এন এর দল মিলে সবগুলো সংখ্যার গড় কত। তো সবগুলো সংখ্যার গড় আমরা কিভাবে পাবো? সবগুলা সংখ্যার সমষ্টি বের করে সবগুলা সংখ্যা দ্বারা ভাগ করলেই পাবো, তাই না? তাহলে আমরা একটু খেয়াল করেন সবাই। এম সংখ্যক সংখ্যার গড় থেকে এম সংখ্যক সংখ্যার সমষ্টি বের করব, এন সংখ্যক সংখ্যার গড় থেকে এন সংখ্যক সংখ্যার সমষ্টি বের করব। শুরু করি। এম সংখ্যক সংখ্যার সমষ্টি, গড় হইল এ, সংখ্যা হইল এম সংখ্যক, এ এম। সমষ্টি কিভাবে বের করে? এই যে গড়কে রাশির সংখ্যা দ্বারা গুণ করতে হয়। আবার এন সংখ্যক সংখ্যার সমষ্টি, গড় হইল কত? বি, সংখ্যা হইল এন সংখ্যক, বি এন। এবার আমার ক্লাসে যারা যুক্ত আছে আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, আপনারা একটু বলবেন যে এই ম্যাটটার ভিতরে সংখ্যা কয়টা আছে, মানে আপনারা একটু কমেন্টে জানান যে সংখ্যা কয়টা আছে। আমার প্রশ্নটা হলো এই যে কোশ্চেনটা, এখানে কয়টা সংখ্যা আছে এটা একটু বলেন তো দেখি কে পারে। কয়টা সংখ্যা আছে? ম্যাক্সিমাম বলছে কি দুইটা। দুইটা কেন হইলো? যারা দুইটা অ্যান্সার দিয়েছে সবার অ্যান্সার ভুল। আমি জানতাম আপনারা ভুলটা করবেন, তাই প্রশ্নটা করছি যাতে আর কখনো ভুল না করেন। পরীক্ষার হলে যেন মনে পড়ে যে দুইটা না, কারণ অপশন কিন্তু দুইটা আছে। এটা আপনারা ভুল করবেন দেখে আমি বললাম। আচ্ছা, আমি যদি বলতাম 7টা সংখ্যার গড় আর 8টা সংখ্যার গড়, তাহলে আপনি কি লিখতেন? 7 যোগ 8, তার মানে 15টা সংখ্যা। এখানে এম সংখ্যক মানে কি কয়টা আপনি জানেন? সংখ্যক মানে এম এর ভিতরে অনেকগুলো আছে, এন এর ভিতরে অনেকগুলো আছে, কয়টা আছে আমি জানি না। তাহলে সংখ্যা হবে মোট এম প্লাস এন সংখ্যক। এখানে দুইটা আমি কিভাবে বলতে পারি? যদি শুধু এম থাকতো, শুধু এন থাকতো, তাহলে আমি দুইটা বলতে পারতাম। বাট এখানে এম সংখ্যক মানে এম এর কিছু দল, এন সংখ্যক এন এর কিছু দল, তার মানে অনেকগুলো আছে। তাহলে আমরা যেহেতু জানি না, এই জন্য যোগ করবো এম প্লাস এন সংখ্যক, সংখ্যার সমষ্টি। তাহলে এই সমষ্টি আর এই সমষ্টি যোগ করলে সবগুলো সংখ্যার সমষ্টি পাচ্ছি। অতএব গড় কত হবে? এই ম্যাথের সবগুলো সংখ্যা যোগ করলে হয় এইটা, আর ম্যাথের সংখ্যা আছে এইগুলা, এম প্লাস এন। এটা হলো অ্যান্সার। তাহলে যারা দুইটা অ্যান্সার দিয়েছেন সবার অ্যান্সার ভুল। এখানে দুইটা সংখ্যা না। আমি যদি বলতাম 10টা সংখ্যার গড় এ, 9টা সংখ্যার গড় বি, তাহলে সংখ্যা হচ্ছে 10 আর 9 19টা, তাই না? তাহলে সেম ভাবে এখানে কতগুলো আছে জানি না, তাহলে এইটা এটা যোগ করলে মোট সংখ্যা পাচ্ছি। দুইটা বলা যাবে না। এই ম্যাথটা দেখেন, এম সংখ্যক সংখ্যার গড় এক্স, এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই, সবগুলো সংখ্যার গড় কত? আমরা কি করব? এম সংখ্যক সংখ্যার গড় থেকে সমষ্টি বের করবো, এস গড় থেকে সমষ্টি বের করবো, তারপর যোগ করবো।
সংখ্যার সমষ্টি। কত হবে? গড় হইলো x, সংখ্যা হইলো m, তাহলে mx। n সংখ্যক সংখ্যার সমষ্টি, গড় হইলো b, এই যে গড়কে রাশির সংখ্যা দ্বারা গুণ করলে ny। এখন এই মধ্যে m সংখ্যকের সংখ্যা আছে, n সংখ্যকের সংখ্যা আছে, তাহলে মোট হলো m প্লাস n সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে কি হবে? এইটা যোগ করলে আর এটা যোগ করলে সবগুলো সংখ্যা পাবো। গড় কত হবে? একটু টোটাল সংখ্যাগুলো যোগ করলে এত হয়, আর সংখ্যা আছে এই কয়টা। এটা হচ্ছে আনসার। ছোট হাত বড় হাত একটু মিলাই নেবে, ঠিক আছে? এটা ডান কিনা, আমরা এই বিষয়টা বুঝছি কিনা। এগুলো বিসিএস এর মানসিক দক্ষতায় আসে আর প্রাইমারিতে আসে। বুঝছে কিনা এই পর্যন্ত? একটু বলেন বুঝছে কিনা। পরীক্ষা আসবে কিন্তু প্রাইমারিতে, সামনে প্রাইমারি বড় সার্কুলার। মোস্ট ইম্পর্টেন্ট, মানে এখন দেখাবো সবচাইতে সহজ কিন্তু ইম্পর্টেন্ট, মানে সবচাইতে সহজ। এই ধারাবাহিক সংখ্যার গড় পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, বিশেষ করে প্রাইমারিতে এবং বিসিএস মেন্টাল লেভেলটিতে প্রচুর আসে, প্রচুর, অনেক ইজি। প্রশ্ন 41 বলছে 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? তো ক্রমিক সংখ্যা মানে কি, ধারাবাহিক সংখ্যা মানে কি? 1 হতে 49 মানে হলো 1 2 3 এরকম করে 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 49 পর্যন্ত। এরকম ক্রমিক সংখ্যার বা ধারাবাহিক সংখ্যার গড় বের করার জন্য এই প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি গড় বের করি, প্রথম সংখ্যা হলো 1, শেষ সংখ্যা হলো 49, ভাগ হলো 2, তাহলে 50 ভাগ 2, 25 হচ্ছে आंसर। প্রথম 10টি সংখ্যার গড়, তাহলে এরকম করে 1 2 3 করে করে আমরা যদি 10 পর্যন্ত যাই, তাহলে আমাদের গড় কত হবে? প্রথম সংখ্যা হলো 1, শেষ সংখ্যা হলো 10, ভাগ 2, 11 ভাগ 2, তার মানে 5.5। প্রশ্ন 44 এর অ্যান্সার কত হবে কমেন্টে জানান। প্রশ্ন 44 এর অ্যান্সার কমেন্টে জানান। 44 এর অ্যান্সার কত হবে? চুয়াল্লিশ। 44 এর অ্যান্সারটা জানাবেন। ওকে, অনেকের অ্যান্সার আছে, ধন্যবাদ। দেখেন, 0 থেকে 49, মানে 0 1 এরকম করে করে 49 পর্যন্ত। প্রথম সংখ্যা হলো 0, শেষ সংখ্যা হলো 49, ভাগ হলো 2, 49 এর অর্ধেক মানে কি? 24.5, 24.5। প্রশ্ন 45 বলছে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলার গড় কত? ঠিক আছে, প্রশ্ন বলছে কি 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলার গড় কত। তাহলে আমরা কি করব? 1 থেকে 20 পর্যন্ত কিন্তু বিজোড় বলছে, অনেকে 1 আর 20 যোগ করবে, ভুল এটা। 1 3 5 এরকম করে 19 পর্যন্ত, কারণ 20 তো বিজোড় না, 20 তো জোড়, তাহলে 19 পর্যন্ত হবে। প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 19, ভাগ হইলো 2, আনসার 10। এখানে ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, কারণ এই 20 কিন্তু জোড় না, বিজোড় না, জোড়। 20 হচ্ছে জোড়, তাহলে 20 কে নেওয়া যাবে না। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা লিখলে প্রথম বিজোড় সংখ্যা 1, শেষ বিজোড় সংখ্যা 19। এই পর্যন্ত ডান? একটু কমেন্টে জানান তো এই পর্যন্ত বুঝতে পারছে কিনা।
এবার আসে ক্রিকেট খেলা সংক্রান্ত গড়। আসলে গড়ের দুইটা ক্লাসে দেখবেন যে অনেক প্রশ্ন, অনেক। তো এগুলো প্রাইমারিতে গড় থেকে প্রশ্ন হবেই হবে, মানে 99% সম্ভাবনা গড় থেকে প্রশ্ন আসার। একজন প্রশ্ন কোশ্চেন করছেন, শূন্য প্রথমে থাকলে কি ধরতে হয়? এখানে একটু আলোচনা আছে। আচ্ছা, আমি লিখলাম এইটা, একটা ডিজিটের সামনে শূন্য আছে, এটাকে আমি ধরবো না। কিন্তু শূন্য থেকে অনুমান মানে কি, 0,1,2, শূন্য তো একটা সংখ্যা, কেন ধরবো না তাকে? যতক্ষণ কোনো সংখ্যার সামনে থাকবে তখন তাকে ধরবো না, বাট শূন্য এখানে ইন্ডিভিজুয়াল একটা সংখ্যা বোঝাচ্ছে, তাকে ধরতে হবে আপনার। আশা করি প্রশ্ন উত্তর পাইছেন। একজন বলার গড়ে 20 রান দিয়ে 12টা উইকেট পায়, পরবর্তী খেলায় গড়ে 4 রান দিয়ে 4টা উইকেট পায়, ভালো কথা। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন? এখন ভালো করে খেয়াল করেন, গড়ে উইকেট প্রতি রান দিয়েছেন মানে কি? ধরেন মোস্তাফিজুর রহমান 2টা খেলা খেলছে, প্রথম খেলায় গড়ে 20 রান দিয়ে 12টা উইকেট পাইছে, দ্বিতীয় খেলায় গড়ে 4 রান দিয়ে 4টা উইকেট পাইছে। এখন আমি বললাম কি, 2টা খেলায় তার গড় রান রেট কত, মানে একজন বোলারের গড় রান রেট কত, তাহলে এটা কিভাবে পেতে পারি? আমাকে দেখতে হবে যে মোস্তাফিজুর রহমান সে এই উইকেটের পিছনে টোটাল কত রান খরচ করছে, আর টোটাল সে কতটা উইকেট পাইছে। টোটাল খরচ করা রানকে টোটাল উইকেট দ্বারা ভাগ করলে উইকেট প্রতি সে কত রান করে দিছে গড়ে, মানে গড় রান রেট যেটাকে বলে একজন বোলারের, সেটা আমরা পাবো। তাহলে ফার্স্টে দেখবো যে 12টা উইকেটের জন্য সে কয় রান দিছে মোট, আর 4টা উইকেটের জন্য কয় রান দিছে, তারপর মোট রান যোগ করব, মোট উইকেট যোগ করব, তাইলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। শুরু করি। সে 12টা উইকেট নিতে মোট রান দেয়, গড় হইলো 20, উইকেট হইলো 12টা, 240 নাকি? পরবর্তী খেলায় সে 4টা উইকেট নিতে মোট রান দেয়, গড়ে 4 রান দিছে, 4টা উইকেট পাইছে। গড়ে 20 রান দেয় 12টা উইকেটের জন্য, মানে এক উইকেটে যদি 20 রান দেয়, 12 উইকেটে 240 রান দিবে, সেটাই আর কি। 16। প্রথমও পাইলো 12টা উইকেট, পরে পরে 4টা উইকেট, উইকেট কয়টা হয়? 16টা। তাহলে 16 উইকেটের জন্য মোট রান দেয় কত? প্রথমে দিল 240, পরে দিল 16, 156। গড় কত হবে? টোটাল সে 2টা খেলা মিলাইয়া মোট 256 রান খরচ করছে, আর সে টোটাল 16টা উইকেট পাইছে, তাহলে অ্যান্সার হচ্ছে 16। 16 দিয়ে এটাকে ভাগ করলে 16 হবে। সেম প্রশ্ন, একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টা উইকেট পায়, পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4টা উইকেট পায়, তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন? আমরা কি করতে পারি বলেন তো? আমরা যেটা করব, সে 10 উইকেটের জন্য কত রান খরচ করে, আর 4 উইকেটের জন্য কত রান খরচ করে। মানে এখানে তো বেসিক দেখাইলাম, পরীক্ষার অত সময় নাই। 10টা উইকেট নিতে গড়ে 18 রান দিলে এই যেরকম হবে 10 গুণ 18, আবার 4টা উইকেট নিতে 4 রান দেয়, তাহলে 4 গুণ 4, তাহলে এখানে হলো 180 আর এখানে হলো 16, তার মানে 196। টোটাল সে পুরো খেলা মিলে 196 রান খরচ করছে, আর টোটাল সে প্রথমে পাইলো 10টা উইকেট, পরে বলে 14টা উইকেট পাইছে সে। পরীক্ষায় এমসিকিউ তে এইভাবে করতে হবে। আপনি যদি লেখেন যে পরীক্ষা হলে 12টা উইকেট পাইতে রান দেয়, ওটা কি প্রাইমারি পরীক্ষা করা যাবে? প্রাইমারি পরীক্ষা মাথাটাকে ডিসপ্লে বানাইতে হবে। এই যে দেখেন, গড়ে 18 রান দিলে মোট সে 180 রান দেয়, গড়ে 4 রান দিলে মোট সে 16 রান দেয়, তাহলে 2টা খেলায় মোট 196 রান দেয়, 2টা খেলায় সে মোট 14টা উইকেট পায়। মোট রানকে মোট উইকেট দ্বারা ভাগ করলে গড় রান রেট পাবো। তার মানে সে প্রত্যেক উইকেটের পিছনে গড়ে 14 রান করে খরচ করছে 2টা খেলা মিলিয়ে। বুঝতে পারছি? এইটা 2টা প্রশ্ন বুঝছেন কিনা বলেন তো? চোদ্দটা একটু বুঝাই দেন, 14 বলতে কোনটা? এই 14টা?
প্রথম খেলায় 10টা উইকেট পাইছে, পরবর্তী খেলায় 4টা উইকেট পাইছে। এই ম্যাচে যেমন 16 হয়েছিল, 16 কিভাবে হয়েছিল? এই যে প্রথম খেলায় 12টা উইকেট পাইছে, পরের খেলায় 4টা উইকেট পাইছে, তাই 16। মানে দুইটা খেলায় সে মোট কত উইকেট পাইছে? প্রথমে পাইলো 10টা, পরে পাইলো 4টা, এই যে 4টা, তাহলে 16, 14টা। সমস্যা থাকলে বলবেন। নেক্সট, মানে গড়ের অঙ্কের কোনো শেষ নাই, কিন্তু কনসেপ্ট কিন্তু ওই সমষ্টির কনসেপ্টটাই লাগে, তাই না? দেখেন, এটা এই সব প্রায় এগুলো প্রত্যেকটা প্রাইমারিতে আসা প্রশ্ন। প্রাইমারি বিসিএস নিবন্ধন, প্রাইমারি বিসিএস নিবন্ধন। ম্যাথের মানে অনেক ক্লাস লাগবে ভাই। শুধু পাটিগণিতে আমাদের দেখা গেছে যে 25 থেকে 30টা ক্লাস লাগবে শুধু পাটিগণিতে। কারণ সেভাবে আগাচ্ছি, কারণ এখনো সার্কুলার দেয় নাই, তাড়াহুড়া করে শেষ করা দরকার নেই। ক্লাস প্রত্যেক 2টা 3টা করে হবেই। শনিবার একটা, রবিবার একটা ক্লাস দিয়েছিলাম, আজকে একটা ক্লাস, এরকম ক্লাস প্রত্যেক সপ্তাহে 2টা 3টা করে হবে, এবং কিছু এক্সট্রা ক্লাস আমি দিয়ে দিব। আর আপনাদের যদি এই ম্যাথের কোর্স, প্রাইমারি ম্যাথের কোর্স 30 ক্লাসে শেষ করা যায় A to Z, তো অত কম পড়লে হবে না। এবার কোটা নাই, ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বেশি হবে, এবং প্রাইমারি জবটা কিন্তু এখন একটা হাই ভোল্টেজ জব। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পোলাপানো এখন দেখবেন যে সবাই প্রাইমারির জন্য চেষ্টা করতেছে, মানে প্রাইমারি জবটা ওই পর্যায়ে চলে গেছে যে সবাই এখন ওই জবটা চায়, ম্যাক্সিমামই চায়। কারণ একমাত্র প্রাইমারি জবটা প্লি দিয়েই আমরা ভাইবা দিয়েই চাকরি পেয়ে যায়, তাই না? হয়তো এটা সামনে থাকবে না, এই বলতে পারেন যে সামনে সার্কুলারটা বন্ধ থাকতে পারে, হয়তো রিটার্ন চলে আসবে প্রাইমারিতে। তো এমন একটা প্রস্তুতি নিতে হবে আপনাকে, সেটা শুধু ম্যাথ না, যে কোনো সাবজেক্টেরই, যাতে প্রত্যেকটা বিষয়ের ম্যাক্সিমাম জিনিস আপনি পারেন। যেমন ম্যাথে 20টার মধ্যে যেন 17টা আপনি পারেন। 20টার মধ্যে 20টা পারা দরকার নাই, দুই একটা ম্যাথ এমনি পারবেন না স্বাভাবিকভাবে, কিন্তু আপনাকে প্রস্তুতিটা ওই লেভেলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? যদি আপনাদের অনেকেরই অবস্থা খারাপ, 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75, ছাত্রদের গড় নম্বর কত? এখন আপনার ক্লাসে 100 জন শিক্ষার্থী আছে, গড়ে 70 করে পাইছে। 100 জনের মধ্যে 60 জন ছাত্রী আছে, ছাত্রীরা গড়ে 75 করে পাইছে, ছাত্রদের গড় চাইছে। তো ছাত্রদের গড়টা কিভাবে আসবে? ছাত্রদের গড় আমরা তখনই পাবো যখন ছাত্রদের নাম্বারটা আমি পাবো। ছাত্রদের নাম্বারকে ছাত্র সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাবো। আমি আগে যেটা করব, এই 100 জনের গড় থেকে মোট নাম্বার বের করব, 60 জনের গড় থেকে মোট নাম্বার বের করব, 100 জনের নাম্বার থেকে ছাত্রীদের নাম্বার বাদ দিব, তাহলে ছাত্রদের নাম্বার পাবো। ছাত্রদের নাম্বারকে ছাত্র সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাবো। মানে একটা ম্যাথ করার আগে আমরা একটু সাজাই নিলাম যে কি কি কাজ করবো আমরা। এবার করি। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70, তাহলে মোট নম্বর কত? 100 জনের মোট নম্বর বা নম্বরের সমষ্টি একই কথা। গড় হলো 70, স্টুডেন্ট হলো 100, তার মানে 7000। এবার আসি ছাত্রীদের, 60 জনের নম্বরের সমষ্টি। এবার খেয়াল করেন, 100 জনের নম্বর হলো 7000, আর ছাত্রীদের নম্বর হলো 4500। 100 জনের মধ্যে 60 জন যদি ছাত্রী হয়, তাহলে ছাত্র কত? 100 মাইনাস 60, 40 জন ছাত্র। তাহলে 40 জনের নম্বরের সমষ্টি কত হবে? এই 7000 নাম্বার থেকে, মানে সবার নাম্বার থেকে আমরা যদি ছাত্রীদের নাম্বার বিয়োগ করি, তাইলেই তো হবে 2500। তাহলে গড় কত হবে? ছাত্রদের নম্বর হলো 2500, ছাত্র সংখ্যা হলো 40, 0 0 কাটা যায়, 62.5 ভাগ করবেন নর্মালি। 250কে 4 দ্বারা ভাগ করলে 62.5 করবে। এটা কিন্তু ইজি আছে। 100 জনের নম্বর বের করলেন, 60 জনের নম্বর বের করলেন, 100 জনের নম্বর থেকে ছাত্রী যদি বিয়োগ করেন, ছাত্রদের নাম্বার পাবেন। ছাত্রদের নাম্বারকে ছাত্র সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাবেন। আসলে এই যে কোর্স করলে কমন পাবেন কিনা এটা আসলে বলা যায় না, তবে আমরা যেহেতু টাইপ ভিত্তিক, যেমন গড়ের 8টা টাইপ করছি, মানে আরো 2টা টাইপ করব, মানে 10টা টাইপ করলাম।
এখান থেকে তো আসলে এর মধ্যে থেকে আসার সম্ভাবনা বেশি। মানে মূলত অবশ্যই কিছু প্রশ্ন হুবহু কমন পাবেন, কিছু নিয়মের মধ্যে পাবেন, কিছু আনকমন থাকবে। আপনার যদি কনসেপ্টটা ঠিক থাকে, যেমন গড়ের কনসেপ্টটা কি, যে সমষ্টির যে কনসেপ্টটা, গড় সমষ্টির যে রিলেশনটা, এটা আপনার মাথায় থাকলে পারবেন। অবশ্যই এই ম্যাথের কোর্স থেকে কিছু ম্যাথ আপনারা কমন পাবেন হুবহু। যদি 15 জন ছাত্র গড়ে শতকরা 80 নম্বর, 10 জন ছাত্র গড়ে শতকরা 90 নম্বর পায়, তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসাবে গড় নম্বর কত? আসলে বিষয়টা বুঝি আমরা ভালো করে। যদি 15 জন ছাত্র গড়ে শতকরা 80 নম্বর মানে কি? শতকরা 80 নম্বর মানে 100 নম্বরের পরীক্ষা 80 পাইছে। আর 10 জন একটু বেশি ব্রিলিয়ান্ট, তারা 100-তে 90 পাইছে। তাহলে প্রথমে যে 15 জন বললো মিডিয়াম স্টুডেন্ট, আর 10 জন বললো যে ভালো স্টুডেন্ট, এটা যদি যোগ করে 25 জনের গড় কত? খুবই ইজি। 15 জনের গড় থেকে 15 জনের মোট নম্বর, 10 জনের গড় থেকে 10 জনের মোট নম্বর বের করব। গড় কত? 80 গুণন 15, কত হচ্ছে? কোশ্চেন করলে 15 জনের নম্বরের সমষ্টিটা বের করবো, তারপর আমরা কি করবো? 10 জনের নম্বরের সমষ্টি বের করবো। কত হয়? 120 আর 0 1200 না? এবার 10 জনের নম্বরের সমষ্টি, গড় হইল 90, সংখ্যা হইল 10, 900। এখন খেয়াল করেন, এই যে শতকরা, এটা হিসাব করতে হবে না, শতকরা দ্বারা বোঝাচ্ছে 100-তে পরীক্ষাটা হয়েছে। 15 আর 10 মিলে কত হয়? 25 জনের নম্বরের সমষ্টি। প্রথমে 1200, পরে 900, 2100। কত হচ্ছে? গড় কত হচ্ছে? 2100। স্টুডেন্ট কত? 25, তাই না? আমাদের টোটাল নম্বর 2100, আর স্টুডেন্ট আসলো কত? 25। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 4 8 25 হচ্ছে 200, থাকে হচ্ছে 84 না? 25 ভাগ করলে 84, 84 আচ্ছা। পঁচিশ দিয়ে 200-কে ভাগ করলে 8 থাকে, এখানে 10 আর একটা শূন্য 100, 25 দিয়ে 100-কে ভাগ করলে 4। মানে ভাগটা মুখোমুখি করে, ভাগটা পরীক্ষা হলে কিভাবে করবেন দেখেন। আমরা এখানে ভাগ করতেছি, 2100 ভাগ হইল গিয়া 25। 25 দিয়ে আপনি 210-কে পারেন না, আবার 200-কে পারেন, কত? 8 থাকে, এখানে একটা 10 বাকি থাকে, আর একটা শূন্য 100। তাহলে 100-কে 25 দ্বারা ভাগ করলে 4। এই পর্যন্ত বুঝতে পারছি না? কোনো কোশ্চেন আছে কারো? এবার আমরা বয়সের অঙ্ক দেখবো, যদিও বয়সের ক্লাস আছে, সেখানে এক্সট্রা কিছু ম্যাথ দেখবো, বাট এখানেও যেটা জানা দরকার আমরা কনসেপ্টটা নিয়ে যাবো। মানে এই টপিকের আরো ম্যাথ আছে, সেটা বয়সের চ্যাপ্টারে, পিতা পুত্রের একটা ক্লাস আছে সেখানে। আগে আমরা এখানে বেসিকটা জেনে রাখি। পিতা, মাতা, পুত্র, 3 জন ব্যক্তির বয়সের গড় 37, পিতা পুত্রের বয়সের গড় 35, মাতার বয়স কত? বাচ্চাদের অঙ্ক, এটা ক্লাস 5-এর অঙ্ক। কিরকম? 3 জনের গড় থেকে সমষ্টি পাবো, 2 জনের গড় থেকে সমষ্টি পাবো। এই 3 জন থেকে পিতা পুত্রকে বাদ দিলে মাতার বয়সটা থেকে যাবে, খুব ইজি। শুরু করি। পিতা, মাতা, পুত্রের বয়সের সমষ্টি। গড় হইলো 37, লোক হইলো কত? 3 জন, 111। পিতা পুত্রের বয়সের সমষ্টি, গড় হইলো 35, লোক 2 জন, পিতা পুত্র বলে 2 জন, কত? 70। অতএব মাতার বয়স
এখানে তিনজন আছে, পিতা মাতা পুত্র সব আছে, তিনজন থেকে যদি পিতা পুত্রকে বাদ দেন তাহলে এটা হচ্ছে পিতা ও দুই পুত্রের বয়সের গড় 30, দুই পুত্রের বয়সের গড় 20, পিতার বয়স কত, এটা আপনারা করবেন। প্রশ্ন 57 অ্যান্সারটা আপনারা দিবেন। দ্রুত। ওকে, সবার অ্যান্সারটা হয়েছে, ধন্যবাদ। ক্লাসেই তো প্র্যাকটিস হয়ে যাবে আপনাদের, এরকম যদি প্রত্যেকটা একটা করে করতে দিই। তা আমরা কি করবো, এই যে পিতা দুই পুত্র মানে তিনজন, তিনজনের বয়সের সমষ্টি, তাহলে কত হবে, পিতা হলে একজন পুত্র দুইজন, তাহলে গড়কে তিনজন দ্বারা গুণ করবো। দুই পুত্রের গড় হইলো 20, লোক হইলো দুইজন, 40। তাহলে অতএব পিতার বয়সটা চাইছে। এখানে তিনজনের মধ্যে দুই পুত্র আর পিতা মিলে মানে সবাই আছে, সেখান থেকে পুত্রকে আলাদা করে দেয়, মানে পুত্রের বয়স যদি বিয়োগ করে দেয়, বাকি বয়সটা কার, বাবার মানে পিতার। এবার এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, মাঝে মাঝে হয় না, মানে একটু আলাদা, যে গড়ের পরিবর্তন, অনেক সময় লোক চলে যায় লোক আসে, এরকম একটা কোশ্চেন আমরা সলিউশন করতে চাই। 11 জন বালকের গড় ওজন 70 কেজি, 90 কেজি ওজনের একজন চলে গেলে বাকিদের গড় ওজন কত। ধরেন আপনারা 11 জন বন্ধু, এখন মোটা একজন বন্ধু 90 কেজি, সে চলে গেছে, বাকিদের, তো 11 জন থেকে একজন চলে গেলে বাকি মানে কজন, 10 জনের গড় চাইছে। তো আমরা 10 জনের গড়টা কিভাবে বের করতে পারি, আমরা কি 11 জনের গড় থেকে মোট ওজনটা বের করবো, সে মোট ওজন থেকে যে মোটা বন্ধুটা তাকে বাদ দিব, বাকি যে ওজন থাকবে তাকে আমরা মোট লোক সংখ্যা দ্বারা ভাগ করব। তো আগে 11 জনের মোট ওজন বের করি। কত, গড় 70, লোক 11, 770 হয় না কেজি। এবার খেয়াল করেন, 90 কেজি ওজন একজন চলে গেছে, তাহলে বাকি থাকে কজন, 10 জনের মোট ওজন কত হয়, 11 জনের ওজন থেকে যে 90 কেজি চলে গেল, কত, 680 হয় না। তাহলে আমাদের বলছে বাকিদের গড় ওজন কত, অতএব গড় গড় কত হবে, 10 জনের ওজন 680, লোক 10 জন, 68। তাই না, এটা সহজ না। তাহলে গড় থেকে এই যে 11 টাইপ করাচ্ছি, 11 টাইপ করলে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন, সম্ভাবনা আছে। এরপর আমরা শতকরা করাবো পরবর্তী ক্লাসে, বুঝতে পারছি। পাঠে কিন্তু 3টা চ্যাপ্টার বাকি আছে, বড় বড় আরো আছে, বাট বড় বড় আছে 3টা। একটা হলো গিয়া লাভ ক্ষতি, সুদ কষা, শতকরা, এই 3টা আগে করাবো। এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আপনাদের কিন্তু ভগ্নাংশের পিডিএফটা দিয়ে দিছি আমি, বাকিগুলোও দিয়ে দিব। ক, খ, গ এর মাসিক গড় বেতন 500 টাকা, খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন 450 টাকা। ক এর বেতন 540 টাকা হলে ঘ এর বেতন কত। এখন আমাদের বের করতে হবে কি, ভালো করে খেয়াল করেন, বের করতে হবে কি, ঘ। তা আমরা যেটা করব, এই 3 জনের গড় থেকে সমষ্টি বের করবো, এই 3 জনের গড় থেকে সমষ্টি বের করবো।
এরপরে কয়ের বেতন যেহেতু আছে, কয়ের বেতনটা বিয়োগ করবো, বিয়োগ করলে গয়ের বেতনটা বের হবে। পার্ট বাই পার্ট আগে আসি, তারপর আবার বুঝাবো। তো ফার্স্টে এই তিনজন থেকে গড় থেকে সমষ্টি বের করি। ক, খ, গ এর মোট বেতন বা বেতনের সমষ্টি। গড় হইল 500, লোক 3 জন, তাহলে কত? 1500। খ, গ, ঘ এর মাসিক গড় বেতন। তাহলে আমরা কি করবো? খ, গ, ঘ এর মোট বেতনটা বের করবো। 450 গুণন 3, 1350 টাকা। টাকা। এই পর্যন্ত বুঝছি। এবার আমার কথাটা হলো, আমার লাগবে কি? ঘ। ঘ কার মধ্যে আছে? এইখানে আছে। এই 1350 টাকার মধ্যে ঘ আছে। কথা ভালো করে খেয়াল করবেন। আমার লাগবে ঘ। ঘ এখানে আছে। তো আমি এই তিনটা জিনিস থেকে ঘকে কিভাবে বাইর করে নিয়ে আসতে পারি? ভালো করে খেয়াল করেন। আমার লাগবে কি? ঘ। তো এখানে ঘ এর সাথে আর কারা আছে? খ, গ। এদেরকে যদি বাদ দিতে পারি তাহলে ঘ থাকে। এখন এই দুজন আবার কার মধ্যে আছে? এখানে আছে। তো আমি যেটা করব, এই যে 1500 টাকা কার কার? ক, খ, গ। এখান থেকে ক এর বেতনটা বিয়োগ করে দিব। এই 1500 থেকে ক এর বেতনটা বিয়োগ করলে কে কে থাকবে? খ আর গ থাকবে। সেই খ, গ এখান থেকে বিয়োগ করলে আনসার পাবো। তো আমরা একটু বিয়োগ করি। ক ও গ এর বেতন, এই টোটাল 1500 টাকা থেকে এই যে ক এর যে টাকাটা 540, সেটা বিয়োগ করে দিব আমরা। তাহলে 960। 960 টাকা কার? ক ও গ এর বেতন। অতএব গ এর বেতন। এই 1350 মধ্যে কারা কারা আছে? 1350 মধ্যে হচ্ছে খ আছে, গ আছে। এখান থেকে খ আর গ কে যদি বিয়োগ করি তাহলে গ থাকবে। অ্যান্সার শেষ। যারা বুঝিনি আর একবার আমি বোঝাচ্ছি। অ্যান্সার, তিনজনের গড় থেকে তিনজনের সমষ্টি, তিনজনের গড় থেকে তিনজনের সমষ্টি। আমার লাগবে এই জিনিসটা। এর সাথে কারা আছে? খ, গ আছে। তাদেরকে বিয়োগ করতে হবে। খ আর গ কোথায় পাবো? এখানে পাবো। এই যে 1500 টাকা, এখান থেকে যদি আমি কয়ের বেতনটা বিয়োগ করি, যেহেতু কয়ের বেতনটা দেওয়া আছে কোশ্চেনে, এখান থেকে বিয়োগ করলে 1500 টাকা থেকে কয়ের বেতনটা বিয়োগ করলে কার কার বেতন থাকবে? খ ও গয়ের বেতন থাকবে। এখন এই যে খ ও গয়ের যে 960 টাকা, এটা যদি আমি 1350 থেকে বিয়োগ করি তাহলে কার বেতনটা থাকবে? গয়ের বেতনটা থাকবে। একজন লিখছেন বুঝেন নাই, কোনটা বোঝেন নাই? 60 নাম্বার নাকি 63 নাম্বার? এটা যারা বুঝিনি আর একবার রিপিট করতেছি আমি, আর একবার লাস্ট। এই দিলেন তো সবার বোঝার কথা। এখন লাগবে কি আমার? গ। গ কি এখানে আছে নাকি এখানে আছে? এখানে আছে। এখান থেকে গ কে আলাদা করার উপায়টা কি? যদি এই দুইটা জিনিস বাদ দিতে পারি। এই দুই জিনিস আবার কই পাবো? এখানে পাবো। এই 1500 টাকা থেকে কয় বেতনটা যদি বাদ দেই তাহলে খ, গ থাকে। খ আর গ কে 1350 থেকে বাদ দিলে গয়ের বেতন থাকে। এখন একজন বোঝেন না, আপনি কি এটা বোঝেন না? এইটা আরেকবার বোঝাই। 11 জনের মোট ওজন 700 কেজি, এখান থেকে 90 কেজি একজনের চলে যাবে, তাহলে 11 জন থেকে একজন চলে গেলে 10 জন থাকবে। তাহলে 10 জনের ওজনকে 10 দ্বারা ভাগ করলে গড় পাবে। বলেন বুঝছেন কিনা? এগুলো প্রাইমারি তো অনেক আগে আগে আসছে বহুত। এই পর্যন্ত এই যে 63টা অঙ্ক এখানে আছে, আর মাঝে কিছু অঙ্ক শিটে দিয়ে দিব। এই 11 টাইপ করলে আরো দুই একটা কোশ্চেন আপনারা শিটে পাবেন। তো 11টা টাইপ করলে ইনশাল্লাহ কমন পাবেন। আমি এই 11টা টাইপের অঙ্কের দিয়ে দিব। আর মেইন কথা হচ্ছে এখন পর্যন্ত যে ম্যাথ ক্লাসগুলো হয়েছে ম্যাক্সিমাম সিরিয়াল করা। দুই একটা ক্লাস বাদে সবই সিরিয়াল করা আছে, এগুলো সিরিয়াল করে দিব। সবাই সিরিয়ালি ক্লাসগুলো করে ফেলবে। ঠিক আছে? এগুলো একটু প্র্যাকটিস করেন খাতায়। আর যারা ওই খাতায় ম্যাথ করবে না, নোট করবে না, তারা কিন্তু পারবে না পরীক্ষা হলে। হ্যাঁ, কারণ এই ম্যাথটা আপনি বুঝছেন, মানে আমি করাইলাম বা অন্য কোনো টিচার করাইলো বা আপনি নিজে একবার বুঝছেন, এটা তো আপনি ভুলে যাবেন। এটা আপনি না দেখে, এই ম্যাথটা না দেখে পারেন কিনা, এটা না দেখে পারেন কিনা সেটা আপনাকে বুঝতে হবে। এই জন্য কি করবেন? প্রচুর পরিমাণে খাতায় করবেন। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। পরবর্তী টপিক হচ্ছে শতকরা বরাবর। হ্যাঁ, পরবর্তী ক্লাস হবে শতকরা। ওকে, ভিডিওটা দিয়ে দিব।